হ্যালো বন্ধুরা, নীলজবাবু পড়েছেন মহা ফ্যাশনে। ঠিক হয়েছিল পুজোর আগে হঠাৎ করে বেড়ে ওঠা ছিঁচকে চুরি ঠেকাতে ক্লাবের থেকে পাড়ায় সিসিটিভি লাগানো হবে। হিসেব করে দেখা গেল খরচ প্রায় এককালীন 50,000 টাকা, আর মাসে মাসে 1,200। কিন্তু এ পয়সা উঠবে কিভাবে? ক্লাব দেবে? এবার ক্লাবের বক্তব্য, ক্লাবের সম্পত্তি কতটুকু? লাভ তো আসলে হবে পাড়ার বড় বড় বাড়ির মালিকদের, ফ্ল্যাট ওনারদের। মুশকিলটা এখানেই। সিসিটিভি লাগালে উপকার তো সবারই, কিন্তু কে কত সুবিধে পাচ্ছে তা মাপা হবে কি দিয়ে? আর যদি তার মাপই না করা গেল, তাহলে তার দামই বা দেবে কে আর কিভাবে? সবাই জানে কোনো জিনিসের জন্য যে দাম দেওয়া হয় সেটাই ওই জিনিসের ক্রেতার কাছে তার মূল্য। কিন্তু সেক্ষেত্রে তো জিনিসটা ওই ক্রেতারই হয়ে যায়। কিন্তু যখন মালিক পাড়ার বা সমাজের বা দেশের সবাই, তখন তার দাম কে দেবে? অতএব নীলজবাবুর সিসিটিভি রয়ে গেল 20 বাঁও জলে। একই সমস্যা হয় দেশের সরকারেরও। সরকার যখন মিলিটারি গঠন করেন, তখন তাদের থেকে পাওয়া সেবার দাম বাজার ব্যবস্থা ঠিক করতে পারে না। এই ধরনের ঘটনাকেই বলা হয় বাজার ব্যর্থতা। আইন ব্যবস্থা, দেশের প্রতিরক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এরকম বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি সরকার সাধারণের জন্য উপস্থিত করে। এদেরকে বলে গণদ্রব্য। এদের মূলত দুটি বৈশিষ্ট্য রয়েছে। এক, এর ভোগ থেকে কাউকে বর্জন বা বঞ্চিত করা যাবে না। দুই, এর ভোগ করবার জন্য ভোগকারীদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। কিন্তু বাজার ব্যবস্থার বৈশিষ্ট্যই হলো তা ভোগকারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে, এবং কেউ একটি দ্রব্য ভোগ করলে অন্যরা ওই দ্রব্যের ভোগ করতে পারবে না। তাই এই জাতীয় সরকারি দ্রব্য বাজার ব্যবস্থার মাধ্যমে বণ্টন করা সম্ভব নয়। আবার ধরা যাক তোমার বাড়ির কাছে একটি শিল্পাঞ্চল গড়ে উঠছে। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য সেই অঞ্চলের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ সরবরাহের প্রাচুর্য, এ সব কিছুই তোমার কল্যাণ বৃদ্ধি করে। আবার শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণে বেড়ে ওঠা দূষণ অথবা সামাজিক বিন্যাসের পরিবর্তন, এগুলো তোমার কল্যাণ হ্রাস করে। কোনো একটি অর্থনৈতিক কাজের ফলে যদি বাজারের সাথে জড়িত বিষয়গুলি প্রভাবিত না হয়ে তৃতীয় ব্যক্তির কল্যাণের পরিবর্তন হয় বা থার্ড পার্টি এফেক্ট সৃষ্টি হয়, তাহলে আমরা বলি বাহ্যিকতা সৃষ্টি হয়েছে। উদাহরণের প্রথম ক্ষেত্রে ধনাত্মক এবং দ্বিতীয় ক্ষেত্রে ঋণাত্মক বাহ্যিকতা তৈরি হয়েছে। বাজার ব্যবস্থার মাধ্যমে এই বাহ্যিকতার মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, তাই এটিও বাজার ব্যর্থতার একটি নিদর্শন। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় কোনো উৎপাদন প্রতিষ্ঠান ক্রমাগত উদ্ভাবন এবং খরচ কমানোর ফলে সমগ্র বাজারে নিজের দখল প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাভাবিক একচেটিয়ায় পরিণত হয়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একচেটিয়া সৃষ্টি হওয়া একটি বাজার ব্যর্থতার উদাহরণ। আবার বাজার ব্যবস্থায় বেশ কিছু শ্রেণীর অংশগ্রহণ দেখতে পাওয়া যায়, যারা উৎপাদনে কোনো ভূমিকা পালন না করেও উৎপাদনকে নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতাশালী হয়ে ওঠে, যেমন ফাটকা কারবারি বা মহাজন। বাজার ব্যবস্থায় এই অনুৎপাদক শ্রেণীর উপস্থিতিও একটি ব্যর্থতার উদাহরণ। বাজার ব্যবস্থায় প্রতিযোগিতা উৎপাদককে খরচ কমানোর জন্য সস্তার উপাদান ব্যবহার করতে উৎসাহী করে তোলে, কিন্তু অনেক ক্ষেত্রেই সস্তা উপাদানের ব্যবহার উপাদানের এফিসিয়েন্সি বা দক্ষতাকে কমিয়ে ফেলে। ফলে দাম ব্যবস্থা উপাদানের দক্ষতাকে সুনিশ্চিত করতে ব্যর্থ হয়। বাজার ব্যবস্থার একটি অপরিহার্য অনুমান বাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান। কিন্তু অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎসের মতে বাস্তব দুনিয়ায় অসম্পূর্ণ জ্ঞান বা অ্যাসিমেট্রিক ইনফরমেশন অনেক বেশি দেখা যায়। তাই
সামাজিক ও ব্যক্তিগত ব্যয় এবং সুবিধার মধ্যে পার্থক্য দেখা যায়। ধরা যাক কোনো একজন উৎপাদক একটি নতুন দূষণ রোধকারী যন্ত্র বাজারে আনতে চায়, কিন্তু তার পক্ষে এটা জানা সম্ভব নয় তার এই উৎপাদনকে বাজার কিভাবে গ্রহণ করবে। আবার একই সাথে ভোগকারীরা এই যন্ত্রের গুণ এবং কার্যকারিতা সম্পর্কে অজ্ঞ থাকতে পারে। তাই এই অসম্পূর্ণ জ্ঞান উপাদানের বন্টনের ক্ষেত্রে একটি ব্যর্থতার দৃষ্টান্ত। বাজার ব্যবস্থায় ব্যবসায়ী মুনাফা দ্বারা পরিচালিত, তাই যে দ্রব্যে মুনাফা নেই তা সমাজের জন্য প্রয়োজনীয় হলেও ব্যবসায়ীরা উৎপাদন করে না। মানে সমাজের জন্য বইয়ের প্রয়োজন হলেও যদি মদ বিক্রি করে বেশি মুনাফা হয়, বাজার ব্যবস্থা ব্যবসায়ীকে বাধ্য করতে পারে না মদ উৎপাদন কম করে বই বেশি করে ছাপতে। বাজার ব্যবস্থায় এভাবেই সামাজিক কল্যাণের বিষয়টি অবহেলিত হয়। আবার কোনো অর্থনীতিতে চাহিদা এবং যোগানের পারস্পরিক বোঝাপড়ায় যে ভারসাম্য দাম তৈরি হয় তা যদি সমাজের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তখন দেশের সরকার ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষা করবার জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন দাম বেঁধে দিতে পারে। এই ঘটনাকে দাম নিয়ন্ত্রণ বা বাজার নিয়ন্ত্রণ বলা হয়। ধরা যাক গ্রীষ্মকালে আনারস চাষিরা প্রচুর পরিমাণে আনারস উৎপাদন করলেন, তাহলে এই অবস্থায় বাজারে আনারসের মোট যোগান অত্যধিক হারে বৃদ্ধি পাবে। এখন পাইকারি বাজারে যে পাইকার এই আনারস কেনেন, তিনি যদি চাহিদা বৃদ্ধি না করেন, তাহলে আনারস চাষি তার ফসলের দাম কমাতে বাধ্য হবেন। কখনো এমন অবস্থাও আসে যে বাজারে যে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা উৎপাদন খরচের থেকেও কম হয়ে যায়। এই অবস্থায় সরকার সর্বনিম্ন দাম নির্ধারণ করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে উৎপাদকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সরকার সর্বনিম্ন দাম, যা ভারসাম্য দামের থেকে বেশি, তা ঘোষণা করতে পারেন এবং পাইকারকে এই দামেই আনারস কিনতে হবে। এক্ষেত্রে বাজারে যে পরিমাণ আনারস বিক্রি হবে না, সেই অতিরিক্ত পরিমাণ সরকার কিনে নিতে পারেন এবং ভবিষ্যতে যখন চাহিদা বাড়বে তখনকার জন্য গুদামে মজুত রাখতে পারেন। আবার বাজারে কখনো কখনো অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করতে পারে, যাতে যোগান চাহিদার থেকে অনেক কম হয়। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা দ্রুত হারে বাড়তে থাকবে এবং তার ফলে দামও বাড়তে থাকবে। এই বর্ধিত দামের থেকে দরিদ্র ভোগকারীদের রক্ষা করবার জন্য সরকার দামের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে পারেন, যা ভারসাম্য দামের তুলনায় কম এবং যার ঊর্ধ্বে বিক্রি করা যাবে না। এই অবস্থায় সাধারণ মানুষ ভারসাম্য দামের তুলনায় কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেলে উপকৃত হবে। তবে মনে রাখা দরকার, এই অবস্থায় বাজারে যদি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চাহিদা থাকে, তাহলে এই নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা বেশি দিন কার্যকর থাকতে পারবে না। সেক্ষেত্রে সরকারকে রেশনিং ব্যবস্থা বা বরাদ্দ বন্টন ব্যবস্থা চালু রাখতে হবে, যার মাধ্যমে ভোগকারী পিছু ভোগের সর্বোচ্চ পরিমাণ সরকার নির্ধারণ করে দেবে। এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো, অবাধ বাজার ব্যবস্থায় অর্থনীতিতে দক্ষ উৎপাদন এবং কাঙ্ক্ষিত ভোগ ভারসাম্য অর্জিত না হয়ে যখন আয় বন্টনের বৈষম্য বৃদ্ধি, দাম স্তরের অস্থিতিশীলতা এবং উপাদান নিয়োগের বেকারত্ব দেখা যায়, সেই অবস্থাকে বাজার ব্যর্থতা বলা হয়। বাজার ব্যবস্থা ব্যর্থ হবার অনেকগুলি কারণ রয়েছে এবং বাজার ব্যবস্থার এই অসম্পূর্ণতা বাস্তবে সমাজে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোনো গণদ্রব্য বাজার ব্যবস্থার মাধ্যমে বন্টন করা সম্ভব নয়। বাহ্যিকতা হলো বাজার ব্যবস্থার অসম্পূর্ণতার আরেকটি উদাহরণ, যেখানে কোনো সেবা বা অপসেবার মূল্য নির্ধারণ করতে বাজার ব্যর্থ হয়। বাজার ব্যবস্থার এই ত্রুটির হাত থেকে সমাজের দুর্বলতম অংশকে রক্ষা করবার জন্য বাজার ব্যবস্থার মধ্যেই সরকারি নিয়ন্ত্রণ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, দীর্ঘকালীন সমাধান নয়।
আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা ব্যক্তিগত এবং সামাজিক দ্রব্য ব্যয় ও বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই সাথে থেকো। দেখা হবে পরের পর্বে। সুস্থ থেকো আর মনের জানলা খুলে চোখ ভরে দেখতে থাকো অর্থনীতির মজার মজার খেলা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আমরা একটা নতুন বিষয় নিয়ে, তা হলো ক্ষুদ্রায়তন কারবার। এই দুটো ছবি দেখো, কি দেখছো? একটা উট পাখির ছবি আর একটা টুনটুনি পাখির ছবি। এই দুটো ছবির মধ্যে মিল কি আছে আর পার্থক্য কি আছে? হ্যাঁ ঠিক, দুটোই পাখির ছবি, কিন্তু দুটোর আকারে তফাৎ আছে। একটা বড় পাখি আর একটা ছোট পাখি। মানে পাখি হলেই যে সেটা বড় হতে হবে বা খুব ছোট হবে তার কোনো কথা নেই। পাখির সাধারণ বৈশিষ্ট্য নিয়েও কোনো পাখি খুব ছোট, আবার কোনো পাখি খুব বড় হতে পারে। ঠিক তেমনভাবে কারবারের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠা কারবারগুলোর মধ্যে আয়তনেরও পার্থক্য হতে পারে। মানে কোনো কারবার যেমন বৃহৎ থেকে অতি বৃহৎ হতে পারে, তেমন আবার কোনো কারবার ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হতে পারে। আচ্ছা, তোমরা কখনো তাঁতের শাড়ি তৈরি করার কারখানা দেখেছো? জানো কি, সাধারণত তাঁত শিল্পী নিজেই নিজের বাড়িতে একটা কি দুটো তাঁত যন্ত্র নিয়েই কাজ করেন। যদি একটু বড় কারখানা হয় তাহলে সাধারণত শিল্পীর সঙ্গে একজন বা দুজন সহকারী বা কর্মচারী থাকেন, আর এর জন্য অল্প পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। আবার এটা দেখো একটা পার্লারের ছবি, এতে কিন্তু অনেক কম মূলধনের প্রয়োজন হয়।
একটা ছোট ঘর, অল্প কিছু যন্ত্রপাতি আর অল্প কয়েকজন কর্মচারী নিয়ে প্রধানত মালিকের কর্মদক্ষতাতেই এই জাতীয় কারবার চলে। এই ধরনের ছোট ছোট দোকান বা কারখানাগুলো যেখানে নানা ধরনের দ্রব্য ও সেবা উৎপাদন বা সরবরাহ করা হয়, সেই সব কারবারগুলোকেই বলে ক্ষুদ্রায়তন কারবার। তাহলে ক্ষুদ্রায়তন কারবার কাকে বলে বলতো? যে সমস্ত কারবার ছোট আকারে পরিচালনা করা হয়, যাদের পণ্যের পরিমাণ কম, কর্মীর সংখ্যা কম, মূলধন কম, তাদের বলে ক্ষুদ্রায়তন কারবার। কিন্তু এখানে প্রশ্ন আসে, কোন কারবারকে আমরা ক্ষুদ্র বলবো বা অতি ক্ষুদ্র বলবো? যেটা আমার কাছে ক্ষুদ্র বলে মনে হবে সেটা অন্যের কাছে অতি ক্ষুদ্র মনে হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের দেশে 2006 সালের 2রা অক্টোবর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 কার্যকর করা হয়। এই আইনে কারবারের আয়তন নিয়ে পরিষ্কারভাবে সব কিছু বলা আছে। এই আইন অনুযায়ী ক্ষুদ্রায়তন কারবারগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, ও পরেরটা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা সার্ভিস এন্টারপ্রাইজ। যেসব প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন বা সংরক্ষণ করা হয় তাকে বলে উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেমন তাঁত কারখানা, ঘুড়ির কারখানা, শালপাতার থালা বাটি কারখানা, ধূপকাঠি তৈরির কারখানা ইত্যাদি। যেসব প্রতিষ্ঠানে সেবা বিক্রি করা হয় তাকে বলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যেমন পার্লার, পলিক্লিনিক ইত্যাদি। আর এই উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 2020 সালে এই ভাগের জন্য নতুন শর্ত স্থিরও করা হয়েছে। এই সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কত টাকা বিনিয়োগ করছে আর সারা বছর কত বিক্রি হয়েছে তার উপর ভিত্তি করে ভাগ করা হয়। এই বিনিয়োগ বলতে প্রতিষ্ঠান শুরু করার সময় কত টাকা দেওয়া হয়েছে তার কথা বলা হচ্ছে, যাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। আর এই সারা বছরের বিক্রিকে আমরা টার্নওভার বলব। এবার এই ইনভেস্টমেন্ট আর টার্নওভারের উপর ভিত্তি করে আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভাগগুলো জানব। উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটোকেই 3 ভাগে ভাগ করা হয়। যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 1 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 5 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান বা মাইক্রো এন্টারপ্রাইজ বলা হয়। যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 10 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 50 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে ক্ষুদ্র প্রতিষ্ঠান বা স্মল এন্টারপ্রাইজ বলা হয়। যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 20 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 100 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে মাঝারি প্রতিষ্ঠান বা মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো কাকে বলা হয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র আর মাঝারি প্রতিষ্ঠান। তবে এই ক্ষুদ্রায়তন কারবারের বৈশিষ্ট্য কি তা আমরা পরের পর্বে জেনে নেব। আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো, সঙ্গে থেকো। মনে রেখো, যে সমস্ত কারবার ছোট আকারে পরিচালনা করা হয়, যাদের পণ্যের পরিমাণ কম, কর্মীর সংখ্যা কম, মূলধন কম, তাদের বলে ক্ষুদ্রায়তন কারবার। ক্ষুদ্রায়তন কারবারগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পরেরটা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটোকেই 3 ভাগে ভাগ করা যায়। যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 1 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 5 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান বা মাইক্রো এন্টারপ্রাইজ বলা হয়। যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 10 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 50 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে ক্ষুদ্র প্রতিষ্ঠান বা স্মল এন্টারপ্রাইজ বলা হয়।
যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে 20 কোটি টাকার কম ইনভেস্টমেন্ট আর 100 কোটি টাকার কম টার্নওভার হয়, সেই সব প্রতিষ্ঠানকে মাঝারি প্রতিষ্ঠান বা মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হয়। হ্যালো বন্ধুরা, নিরীক্ষা শাস্ত্রের এই নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। প্রথম অধ্যায়ে নিরীক্ষা কি, তার উদ্দেশ্য, তার প্রকৃতি প্রভৃতি সম্বন্ধে তোমরা অনেক কিছু জেনেছো। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। আমাদের এই পর্বের বিষয় হলো হিসাব নিকাশকরণের ভুল বা অ্যাকাউন্টিং এরার। দেখো, এটা আমরা সকলেই জানি যে আমাদের সর্বদা মনোযোগ দিয়ে সব কাজ করা উচিত, যাতে আমাদের কাজে কোনো ভুল না হয়। কিন্তু আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। কখনো কোনো ভুল করেনি এমন মানুষের সন্ধান কি তোমরা দিতে পারবে? আমি জানি পারবে না।
আমার তো বেশ ভালো মনে আছে, ছোটবেলায় একটা ভুল আমরা খুবই করতাম। কি বলতো? ডান পায়ের জুতো বাঁ পায়ে আর বাঁ পায়ের জুতো ডান পায়ে গলিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। পরে বাড়ির বড়রা আমাদের এই ভুল শুধরে দিতেন। ছোটবেলায় লেখার সময় বেশি ভুল হতো বলেই কিন্তু পেন্সিলে লেখার অভ্যাস ছিল। কি মনে আছে তো? কারণ ভুল হলেই যাতে রাবার দিয়ে মুছে ফেলতে অসুবিধা না হয়। কিন্তু হাতে যখন পেন এলো তখন জানিয়ে দিল আর এত বেশি ভুল করা চলবে না। আবার আমাদের দৈনন্দিন জীবনেই দেখো, ছোট বড় কত ভুলই না আমরা করে থাকি। যেমন ধরো, ঘর থেকে বেরোনোর সময় হয়তো আলো পাখা বন্ধ করতে ভুলে গেলাম, অথবা কোথাও গিয়ে ফিরে আসার সময় ব্যাগ বা ছাতা ভুল করে ফেলে এলাম, কিংবা হয়তো অসতর্কতাবশত ভুল রাস্তায় চলে গেলাম। কিছু কিছু ভুল আবার জীবনে ডেকে আনে মারাত্মক ক্ষতি। যদি ভুল করে গ্যাসের সুইচ অন করে রাখা হয়, ভাবো তো কি মারাত্মক অগ্নিকাণ্ডই না ঘটে পারে। গাড়ি চালাতে চালাতে অসতর্ক হলে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। তোমরা হয়তো ভাবছো আজ এত ভুল নিয়ে কেন আলোচনা করছি? কারণ আমাদের দৈনন্দিন জীবনের মতোই হিসাব নিকাশকরণের সময়ও দেখা যায় অসংখ্য ভুল। হিসাব নিকাশের ক্ষেত্রে প্রাথমিক থেকে চূড়ান্ত বিভিন্ন স্তরে দেখা যেতে পারে বহু রকমের ভুল। এগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। এক, ইচ্ছাকৃত ভুল বা ইন্টেনশনাল এরার, ও দুই, অনিচ্ছাকৃত ভুল বা আনইনটেনশনাল এরার। যদিও ইচ্ছাকৃত ভুলকে ভুল না বলে লোক ঠকানো বা জুয়াচুরি বলাই বেশি উপযুক্ত হবে, কারণ যে ভুল ইচ্ছাকৃতভাবে করা হয় নিশ্চয়ই তার পিছনে থাকে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য। তার মানে কি দাঁড়ালো? কোনো কিছু গোপন করা বা কাউকে ঠকানো, বা কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কারোর ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ভুল করে, তাকে বলা হয় ইচ্ছাকৃত ভুল বা জাল জুয়াচুরি। এই জুয়াচুরি বা প্রতারণা কিন্তু দুভাবে ঘটতে পারে। যেমন এক, আত্মসাৎ বা তছরূপ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন, এবং হিসাবে কারচুপি বা অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন। আত্মসাৎও আবার দুভাবে হতে পারে। যেমন এক, নগদ অর্থ আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, এবং দুই, পণ্যদ্রব্য আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় অসাবধানতা, অসতর্কতা, অন্যমনস্কতা বা দায়িত্ব জ্ঞানের অভাবের জন্য নানা ধরনের ভুল হয়। আবার অত্যাধিক কাজের চাপে অথবা কাজকে গুরুত্ব না দিয়ে অবহেলার কারণেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তবে এইগুলো কিন্তু ইচ্ছাকৃত নয়। আর অনিচ্ছাকৃতভাবে যদি হিসাব নিকাশে কোনো ভুল করা হয়, তবে তাকে বলা হয় অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুলকে আবার দুভাগে ভাগ করা যায়। এক, নীতিগত ভুল বা এরার অফ প্রিন্সিপাল। দুই, করণিক ভুল বা লেখার ভুল বা ক্লারিক্যাল এরার। এসো আগে নীতিগত ভুল কি তা জানার চেষ্টা করি। ধরো কেউ ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় গাড়ি চালাচ্ছে, বা অনৈতিকভাবে সামনের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে। এইভাবে গাড়িকে ওভারটেক করার নীতি উল্লঙ্ঘন করার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। ঠিক তেমনি সব বিষয়ের মতোই হিসাবশাস্ত্র কিন্তু নির্দিষ্ট কতগুলি নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত। এই সব নিয়ম নীতি মেনেই সমস্ত হিসাব কার্য করা হয়ে থাকে। কিন্তু যদি হিসাবশাস্ত্রের এইসব নিয়ম নীতি ঠিকমতো না জেনে বা না মেনে হিসাব নিকাশ করা হয়, তাহলে যে ভুল হয় তাকে বলা হয় নীতিগত ভুল। হিসাব সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবেই সাধারণত এই ধরনের ভুল হয়ে থাকে। এবার আসি অনিচ্ছাকৃত ভুলের দ্বিতীয় ভাগ, মানে করণিক ভুল বা লেখার ভুলের প্রসঙ্গে। করণিক ভুল কিন্তু নিয়ম না জানার কারণে হয় না, এটা হয় অসাবধানতার জন্য। অর্থাৎ অসাবধানতা বশত হিসাব নিকাশে যে ভুল হয় তাকে বলে করণিক ভুল বা লেখার ভুল বা ক্লারিক্যাল এরার। তবে অনিচ্ছাকৃত বলে কিন্তু এইসব ভুলকে ক্ষতিকারক না ভাবার কোনো কারণ নেই, কারণ অনিচ্ছাকৃত হলেও এই ভুলের মাসুলের পরিমাণ কিন্তু অনেক বেশি হতে পারে। এইসব বিভিন্ন ধরনের অনিচ্ছাকৃত ভুলের ফলে হিসাব নিকাশে দেখা যায় গন্ডগোল, এমনকি আর্থিক প্রতিবেদন ভুল হয়ে যায়, পাওয়া যায় না সম্পত্তি ও দায়ের প্রকৃত চিত্র, গন্ডগোল হয়ে যায় দেনা পাওনার সমস্ত হিসেব। যেমন ধরো, পিন্টু আর মন্টু দোকান থেকে ধারে যথাক্রমে 2000 এবং 4000 টাকার জামা প্যান্ট কিনল, কিন্তু দোকানদার ভুলবশত পিন্টুর এবং মন্টুর টাকার পরিমাণ উল্টে লিখল, মানে পিন্টুর বইতে 4000 এবং মন্টুর বইতে 2000 টাকা লিখে ফেললো। আবার এই করণিক ভুলও কিন্তু প্রধানত 4 প্রকার হয়। যেমন এক, বাদজনিত বা ছাড়ের ভুল বা এরার অফ অমিশন।
2 কার্যমূলক ভুল বা এরর অফ কমিশন, 3 বেদাখিলার ভুল বা এরর অফ মিসপোস্টিং এবং 4 পরিপূরক ভুল বা কম্পেনসেটিং এরর। এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। তোমরা সঙ্গে থেকো আর খুব ভালো থেকো। মনে রেখো, হিসাব নিকাশকরণের ভুলকে 2 ভাগে ভাগ করা যায়। 1 ইচ্ছাকৃত ভুল, 2 অনিচ্ছাকৃত ভুল। আশা করি বন্ধুরা তোমরা সবাই এনজয় করছো সাবজেক্টটা। চলো এই এনজয়মেন্টটা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাক। শুরু করব নতুন চ্যাপ্টার বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা। চতুর আর চতুরের বাবার গল্প থাকছে সাথে। তা চলো দেখা যাক এই চ্যাপ্টার সম্পর্কে চতুর কিভাবে তার বাবার থেকে অনেক কিছু বিষয় জেনে নেয়। চতুরের প্রশ্ন ছিল অনেক, তাই প্রথম থেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিল সে। বাবা, এই বুলিয়ান অ্যালজেব্রা ঠিক কি? অঙ্কের অ্যালজেব্রা তো শুনেছি, আবার কম্পিউটারেও অ্যালজেব্রা হয় নাকি? বাবা বললেন, হ্যাঁ হয়তো, তবে একটু অন্যরকম। সাধারণ অঙ্কের অ্যালজেব্রার সাথে বিশেষ কিছু পার্থক্য আছে। চতুর বলে উঠল, পার্থক্যটা কি? সেটাই তো জানতে চাই। বাবা বললেন, জানবে জানবে, তার আগে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা তো করতে দাও, তোমরাও শুনে নাও। এই অ্যালজেব্রার জন্মদাতা হলেন জর্জ বুল বলে একজন ম্যাথামেটিশিয়ান। 1854 সালে তিনি তৈরি করেন এই অ্যালজেব্রা। তার সারনেম থেকেই কিন্তু এই অ্যালজেব্রার নামকরণ হয়। সেটা আশা করি বুঝে গেছো। কম্পিউটারের বিভিন্ন লজিক্যাল অপারেশন করার জন্যই এর ইনভেনশন হয়। এখানে আমরা জানবো লজিক গেটস নিয়ে। চতুর্থ ভীষণ অবাক নামটা শুনে, এসব কি গেট আবার? বাবা হেসে বললেন, জানবে জানবে, সবই সুন্দর করে জানতে পারবে আর বুঝতেও পারবে। তা বলি শোনো, লজিক গেটসগুলো বিভিন্ন লজিক্যাল অপারেশনস করবে বলেই তৈরি হয়েছে।
আর এই লজিক্যাল অপারেশনসগুলো কিভাবে হয়, কিভাবে তাদের এক্সপ্রেশন তৈরি হয় ও তার থেকে কিভাবে খাতায় কলমে বিভিন্ন গেটস বা বুলিয়ান সার্কিট ডিজাইন করা হয়, মেনলি সেই সবই এই চ্যাপ্টার থেকে জানবে। চতুর্থ বেশ অবাক। বাকি অনেক টপিক আছে, সে সবও জানবে। আর তারপর ডেফিনেটলি জানতে পারবে কোথায় বুলিয়ান অ্যালজেব্রার সাথে আমাদের সাধারণ ম্যাথসের অ্যালজেব্রার পার্থক্য রয়েছে। কিন্তু তার আগে আবারও কি কি জানবে এই চ্যাপ্টার থেকে সেগুলি চলো ফটাফট বলে দিই। এই বলে চতুরকে বাবা পরপর বলতে লাগলেন, তোমরাও শুনে নাও। বন্ধুরা, এই অ্যালজেব্রার ইনভেন্টরের নাম তোমরা জেনেই নিয়েছো। এরপর তোমাদের এই অ্যালজেব্রার অন্যান্য বিষয়গুলি যেমন ব্যবহার, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে ডিটেলসে জানতে হবে। সাথে জানতে পারবে কোথায় ঠিক এই অ্যালজেব্রার সাথে সাধারণ অঙ্কের অ্যালজেব্রার পার্থক্য রয়েছে। এই সব কিছু জানার উদ্দেশ্য একটাই, যে কম্পিউটারে লজিক্যাল কাজগুলি কিভাবে এক্সিকিউট হয় সেটা বোঝা। আর কি জানবে তোমরা? জানবে বুলিয়ান অ্যালজেব্রাতে কত রকমের লজ আছে, আর সেই সব সূত্রগুলির ইনভেনশন কে করেছিলেন, কেনই বা করেছিলেন। এই সূত্রগুলো দিয়েই আমরা কম্পিউটারের অঙ্কের বিভিন্ন সমীকরণের বা ফাংশনসের সরলীকরণ করি, যাকে বলে সিম্পলিফিকেশন। হ্যাঁ ঠিক, এটা আমরা আমাদের সাধারণ অঙ্কের অ্যালজেব্রাতেও পড়ে থাকি। এই সূত্রগুলিকে প্রমাণ করাও যায়। তাছাড়া দুটি গুরুত্বপূর্ণ থিওরেম আছে, তাদের সম্পর্কেও জানতে হবে, ও থিওরেম দুটিকে প্রমাণ করাও দেখবে তোমরা। বিভিন্ন জটিল বুলিয়ান সমীকরণ সমাধানে এই দুই থিওরেমের একটা বিশেষ ভূমিকা আছে, সেটাও তোমরা দেখবে ও জানতেও পারবে। জানবে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ঠিক কি জিনিস, এর বিশেষ একটি ভূমিকা আছে সেটা সম্পর্কে জানবে। এটির সাহায্যে যে বুলিয়ান লসগুলোর সত্যতা প্রমাণ করা যায় সেই বিষয়েও কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের। তারপর জানতে পারবে একটি বুলিয়ান ফাংশনস কিভাবে তৈরি হয়। জানতে পারবে বিভিন্ন বেসিক লজিক্যাল গেটস সম্পর্কে, তাদের সমীকরণ, ট্রুথ টেবিল ও ব্লক ডায়াগ্রাম, সাথে তাদের লজিক্যাল সার্কিট গঠনের প্রসেসও জানবে। এগুলো কেন জানতে হবে তোমাদের? কারণ এগুলো দিয়েই কম্পিউটারের বিভিন্ন লজিক্যাল কাজ হয়ে থাকে, বিভিন্ন লজিক্যাল বা ডিজিটাল সার্কিটস গঠন হয়ে থাকে। তাই খাতায় কলমে এদের ফাংশনস, ট্রুথ টেবিলস, সার্কিট গঠন শিখতে হবে। কিভাবে এরা আসলে কাজ করে এই সব নিয়ে পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট। একটি বুলিয়ান এক্সপ্রেশনের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা, যেমন আমরা সাধারণ অঙ্কের অ্যালজেব্রার ক্ষেত্রেও করেছি, সেই সব দেখবে। আর সেটা করার জন্য ওই যে সূত্রগুলোর কথা একটু আগে বলা হলো, তাদেরই প্রয়োজন। তাছাড়া বুলিয়ান এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে কিভাবে সার্কিট গঠন হবে সেটাও দেখে নেব। আর কি কি জানতে পারবে? জানতে পারবে কিভাবে একটা বুলিয়ান ফাংশনের কমপ্লিমেন্ট বার করা যায়, তারপর ক্যানোনিক্যাল ফর্ম কি, মিনটার্ম, ম্যাক্সটার্ম ও সাম অফ প্রোডাক্টস অ্যান্ড প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন কিভাবে তৈরি হয় এসব সম্পর্কে জানতে পারবে। তারপর কিভাবে এদের দিয়ে বিভিন্ন বুলিয়ান সমীকরণ ও লজিক্যাল কাজের সমাধান হয় সেগুলো নিয়েও জানতে পারবে। তাহলে এই চ্যাপ্টার পড়ার উদ্দেশ্যটা ঠিক কি দাঁড়ালো? কিভাবে কম্পিউটারের ভিতরে লজিক্যাল কাজ হচ্ছে তাদের সম্পর্কে জানা, খাতায় কলমে তাদের ফাংশনস, সার্কিট গঠন করা, বিভিন্ন সূত্র দিয়ে বুলিয়ান সমীকরণ সলভ করা ইত্যাদি বুঝে নেওয়া। চলো এবার পরের ভিডিও থেকে শুরু করি এক একটা করে টপিক নিয়ে পড়াশোনা।